প্রথমে একটু আমি বলি যে আপনাদের একটু কারেকশনই দরকার। সেটা হচ্ছে উনি আসার আগেই সার্কাস, যেটা আমরা বলছিলাম যে শুরু হয়েছে, উনি আসার আগেই অনেক প্রার্থী আসলে ধানের শীষের শুরু বিএনপিতে করেছে যোগ যাওয়া। দিয়েছেন, রেদওয়ান আহমেদ সহ, এবং প্রতীক নিয়েছেন। উনি আসার পরে বরং অর্ধেক হলো বোধহয়। সে আমরা বিস্তারিত সেটা আলোচনা করেছি, কিন্তু উনি আসার আগে এটা শুরু হয়েছে। হুম। আমার মনে হয় যে যে আপনি ঠিক ধরেছেন যে একত্রিশ দফাটা হচ্ছে, যতটুকু আমি বুঝি, যে ওনার ফিলসফিক্যাল পজিশন বা একটা একটা স্টেটমেন্ট, বা তার ট্রান্সলেশনটা কি হবে, তাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, তার কিন্তু বেশ কিছু উদাহরণ উনি বিভিন্ন বক্তৃতায় দিয়েছেন। ওনার বিভিন্ন বক্তৃতার মধ্যে বিভিন্ন বিএনপির প্রোগ্রামে, অন্যান্য প্রোগ্রামে দিয়েছেন। যেমন কয়েকটার কথা আমি বলতে পারি, যে যেমন ফ্যামিলি কার্ডের কথা বলছে, ফার্মার্স কার্ডের কথা বলছে, 1 কোটি জবের কথা বলা হচ্ছে, বিমার কথা, স্বাস্থ্য বিমার কথা বলা হচ্ছে, থার্ড ফোর্থ ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, শিল্প জোন করার কথা বলা হচ্ছে, কৃষিকে গার্মেন্টস এবং বিদেশি কর্মী কাঠানোর বাইরে রেমিটেন্স আর্নিং এর জন্য কৃষি প্রোডাক্টকে চ্যানেল করা, স্টোরেজ করা, এগুলো এবং অনেকগুলোর কথা কিন্তু উনি বলেছেন। উইমেন রাইট নিয়ে কথা বলছে, শিক্ষাবৃত্তির কথা আবার বলছে। তো সেটা হচ্ছে তাদের পুরো প্ল্যানটা তো আমরা জানি না, বাট এই প্ল্যানের ট্রান্সলেশনটা আমি করলাম, যে 31 দফার ভিত্তিতে উনি রাষ্ট্র পরিচালনা করতে চান। এবং ওনার প্ল্যান যেটা বলছে, আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের কয়েকটা উদাহরণ হয়তো আমি দিলাম, বাট অন্যান্য নিশ্চয়ই উনি আরো, যখন ইলেকশন ঘনিয়ে আসবে, ইস্তেহারে এবং ওনার বক্তব্যে আমরা সেটা জানতে পারবো। কিন্তু একটা জিনিস ঠিক, আমি জানি না কাউন্ট আমার সঙ্গে একমত হবেন কিনা, যে বক্তব্যটা পরিশীলিত ছিল, খুবই পরিশীলিত একটা বক্তব্য। একদিকে যেমন ওনার নির্যাতন মামলা এগুলো নিয়ে কথা ছিল না, অন্যদিকে ইউনিটির কথা বারবার বলেছেন উনি, ন্যায়পরায়ণতার কথা বলেছেন, যেটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে। সেটা জাতিগোষ্ঠীর ন্যায়পরায়ণতা দরকার, সহনশীলতার ন্যায়পরায়ণতা দরকার, মহিলাদের উপর আক্রমণের উপর ন্যায়পরায়ণতা দরকার, মবের ন্যায়পরায়ণতা দরকার, এবং নিরাপত্তার কথাটা বলছেন উনি। এবং আমরা আসলে তো এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তো সেগুলো কিন্তু ওনার যে প্ল্যানের কথা বলছেন, সেই প্ল্যান নিশ্চয়ই অন্তর্ভুক্ত হবে। কিন্তু চ্যালেঞ্জটা যেখানে হচ্ছে যে এই যে এত কিছু করবেন উনি, সেই করার ক্ষেত্রে আমি দেখি যে ন্যাশনাল ইউনিটির ক্ষেত্রে সেটা সম্ভবত একটাই চ্যালেঞ্জ হবে, যে এই দক্ষিণপন্থী রাজনীতির উত্থান বা ধর্মনীতির রাজনীতির উত্থান, যেটা আমাদের যে ধর্মীয় বিশ্বাস, আমরাও তো নামাজ পড়ি, আমাদের ধর্মীয় বিশ্বাস বা আমরা যেভাবে ধর্মকে দেখি মডারেট ওয়েতে, তার বাইরে গিয়ে একটা শক্তির উত্থান আমরা দেখছি। সেটাকে কিভাবে উনি কাউন্টার করবেন, আমার কাছে কেন জানি মনে হয় সেটাই সবচেয়ে বড় বিভেদের জায়গাটা, এবং সেটাকে ডিফাইন করা এবং সেটাকে হ্যান্ডেল করা। আর একটা জায়গা হচ্ছে যে তারেক রহমানের অ্যাবসেন্সে বিএনপিতে আমরা কিছু বিএনপি নেতা কর্মীদের আচরণগত সমস্যা দেখেছি, এবং অনেকে বহিষ্কারও হয়েছে। এবং কিন্তু এখন যেটা চ্যালেঞ্জটা, যে এখন যেহেতু উনি প্রেজেন্ট, ওনার জন্য এটা এই ধরনের ঘটনা ঘটলে ওনার জন্য একদিকে বিব্রতকর, আর একদিকে হুম। বিএনপি নেতা কর্মীদেরও কেয়ারফুল থাকতে হবে। যখন বলছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়নের জন্য উনি তরুণদের আবেদন জানিয়েছেন, নেতা কর্মীদের জানিয়েছেন, সবাইকে আবেদন জানিয়েছেন। এবং আরো একটা শব্দ গুরুত্বপূর্ণ বিএনপি নেতা কর্মীদের জন্য, সেটা হচ্ছে ন্যায়পরায়ণতার কথা উনি হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন। হুম। ইনশাল্লাহ বলেছেন, আল্লাহর কথা বলেছেন, রাসূলের কথা বলেছেন, দোয়া চেয়েছেন। এই জায়গাটাতে আমি মনে করি যে বিএনপির যারা নেতা কর্মী, তাদের দায়িত্বটা কিন্তু ওই বক্তব্যের পরে বেড়ে গেছে। শুধুমাত্র ফেসবুকে রিলসে পোস্টে ভিউ বাড়িয়ে এই ধার উদ্ধার করা যাবে না, বা বাসের সামনে দাঁড়িয়ে। আমি যদি সত্যিকারই তারেক রহমানের তারা ভালোবাসেন, তার যে ডিফাইন করা নতুন রাজনীতি, যা হ্যাভ এ প্ল্যান, সেটাকে সত্যি সত্যি বাস্তবায়নে সহায়তা করতে চান, প্রথম ছোট একটা অংশ, অল্প কিছু সংখ্যায় হয়তো বা বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, কিন্তু সবার আরো কেয়ারফুল থাকতে হবে, যে আই হ্যাভ এ প্ল্যান, আমার দেশের জন্য, আমার মানুষের জন্য হুম। সবচেয়ে তাদেরকে এগিয়ে আসতে হবে। এটা গেল জি। দ্বিতীয় দিক। তৃতীয় আর একটা ফ্যাক্টর আমি মনে করি, যে এই যে আই হ্যাভ এ প্ল্যানের যে কথাটা আপনি বললেন, যে রাষ্ট্রীয় দুর্নীতি এবং অনাচারের একটা বিষয় আছে, এবং অনেক ফ্যাসিস্টের কথা আমরা বলছি, সেটা পার্টিকুলারলি আমলাতন্ত্রে বা অন্যান্য প্রশাসনের অন্যান্য জায়গায় পুলিশে আছে। সেটাকে এবং ন্যাচারাল, আমাদের একটা বাই নেচার এক ধরনের করাপশনের অ্যাটিটিউড আছে, আমাদের আকাঙ্ক্ষা বেশি। আমি যে জবে চাকরি করছি সেই বেতনের বাইরে চলার চেষ্টাটা না করে, বরং উপরি ইনকাম কি হবে। এবং এটা কথাটা একটু আগে কামাল বলছেন, আমরা ধার করিনি, আমাদের লজ্জাও নেই সেক্ষেত্রে। হুম। হুম। বিদেশে ছেলে মেয়ে পড়াচ্ছি, গাড়িতে উঠছি, সেটা আমি রাজনীতিবিদ হই, আমলা হই, কেউ আমরা এটার বাইরে নই। কিন্তু সেই লজ্জাটা আবার নেই। এই লজ্জাটা উনি কিভাবে হাদিস কোরআনের মাধ্যমে আনবেন, বা কিভাবে একটা যে দলের কথা আমি বললাম, আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ আপনি যখন ন্যায্যতার কথা বলবেন, আপনি যখন ইনইকুয়ালিটি অ্যাড্রেস করার কথা বলবেন, এবং আপনি যখন বলবেন যে আমি দুর্নীতির কথা উনি বলেছেন, সবার জন্য একরকম একটা
একটা ওয়েলফেয়ার স্টেট করতে চান। মানবিক বলতে কি? মানবিক বলতে বোঝাচ্ছে যে আমি দুর্নীতি করে অপরের অংশটা গ্র্যাব করব। ওই মানবিকের অর্থ হচ্ছে যে আমি আমার দায়িত্বটা ঠিক মতো পালন করবো। ওই মানবিকের অর্থ হচ্ছে আমি পেট্রিয়ট হব। সে জায়গাটাতে কিন্তু আরেকটা চ্যালেঞ্জ ওনার তৈরি হবে যে উনি কিভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার প্রশাসন, যারা যাবেন মন্ত্রী সহ অন্যান্যরা, এবং একই সাথে আমলাতন্ত্রে এই যে দীর্ঘদিনের অভ্যাস, তার মেকানিজমটা কি করবে আপনি প্ল্যান করতে পারেন। ইউ হ্যাভ ক্যান হ্যাভ ফিলসফি, ক্যান হ্যাভ অ্যাকশনস, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিন্তু একটা বড় জায়গাটা আমাদের লজ্জাটা আমাদের নাই। তো নিশ্চয়ই সেখানে ন্যায়পরায়ণতা কিভাবে আনবেন, both in the party as well as in running the government, that will be a critical question. জি। জনাব মাসুদ কামাল, আপনার কাছেও আসলে তারেক রহমানের ফেরার, তারেক রহমানের এই আই হ্যাভ আ প্ল্যান, এই কথার বার্তা কেমন, প্রভাব কেমন, সেটি নিয়ে জানতে চাইবো। এবং এই যে দুর্নীতির বিষয়ে আলোচনা আসছে, মানে তারও একটা ইমেজ ছিল যখন তিনি দেশে ছিলেন, 18 বছরের মতো, প্রায় 18 বছরের কাছাকাছি সময় দেশের বাইরে থেকে ফিরে সেই পুরনো ইমেজটা, যেখানে অনেক প্রশ্ন ছিল, অনেক রকম নেতিবাচক বিশেষণ ছিল তার নামের সাথে, সেগুলো তিনি এখন পুরোপুরি কাটিয়ে উঠেছেন বলে মনে হয়। এটাও একটু আপনার কাছ থেকে জানতে।